বলছি ভাই, তোদের কাজ হয়ে গেছে? তাহলে এখন চল মেয়ে দেখতে যাই। বলছি কি, আমার জন্য না দেখে হাগুদা তুমি একটা করলে হতো না? দেখ ভাই, আমি করতাম বিয়ে, তো তোরা যা বলছিস কথাটা যদি সত্যি হয় যে আমি আগে বিয়ে করেছি, আমার একটা ছেলে আছে, তারপরে বিয়ে করা কি উচিত হবে? হ্যাঁ ঠিক বলিস ঢ্যাবনা। হ্যাঁ, হাগুদার এরকম কাজটা করা উচিত হবে না ঢ্যাবনা। তুই বরং একটা চান্স নে। ঠিক আছে, কালকে যা বলিস মনে থাকে যেন, সব আমার মত মতন হতেই হবে। বৌদি যা বলবো তাই যেন শোনে। আরে ঠিক আছে, এক ঘরে নয় 10 ঘরে খুঁজবো, একটা না একটা পেয়েই যাবো। আর তুই যেরকম বলিস না, আমি ফোনে এক জায়গায় কথা বলিস, ওরকম একটা মেয়ে আছে। কি বলছো? এই পৃথিবীর বুকে এরকম মেয়ে আছে যে তার স্বামীর কথা শুনবে? আরে ভাই, পৃথিবীটা কি ছোট নাকি? হ্যাঁ, শুনবে না মানে কি বলছিস? দেখো বাবা, তোমাদের উপর দায়িত্ব দিছি, এখন যেটা ভালো বোঝো সেটা করো। বলছি বিয়ে কিন্তু অত জমজমাট করে করার দরকার নেই, চুপিসারে করতে হবে। মানে 2-4 জন লোক নিয়ে বিয়ে থা করাই দিলেই হবে। তাই না? তাই কি এটা কি আমার প্রথম বিয়ে? এটা হবে আমার দ্বিতীয় বিয়ে। আর লোকজন যদি শোনে দ্বিতীয় বিয়ে এরকম ধুমধাড়াক্কা করে করছে, সব লোকজন হাসবে তো। আরে ভাই কিচ্ছু হবে না, বললাম তো হালকা করে বিয়ে হবে। ফুটো, ও ফুটো। হ্যাঁ কাকা মশাই, ভিতরে আসেন। বলছি কি, তোমাদের বাড়ি এই লোকটা কোথাতে আসলো? কেন? এটা আমার বন্ধু। বলছি কাকা, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তুমি আমার হসপিটালে নিয়ে গেছিলে না? একদম। মানে হাগুদার যখন অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ আপনি নিয়ে গেছিলেন হসপিটালে? আরে বাবা হ্যাঁ, বাড়ি আনতে পারে বকাঝকা করবে এর জন্য আমি বাড়ি আনিনি, এনার এক জায়গায় বসাই রেখে আমি চলে আইছিলাম। ওসব ছাড়ো, যা হয় ভালোর জন্যই হয়। তুমি এক জায়গায় ছাড়িয়ে আইছিলে বলে আজকে জীবনে এত কিছু আমি শিখতে পারলাম। বলছি কি, তোমাদের খোঁজ করতে করতে দুটো বয়স্ক লোক আইছে। বয়স্ক লোক মানে মামা আসেনি তো? হ্যাঁ, মনে হয় তোমার মামাই। ডাকো ডাকো, ভিতরে ডাকো। কি একটা লজ্জার ব্যাপার রে, এদের বন্ধু বেরোবে কে জানে। সেদিন বাড়ি আনলি পারে কত ঝামেলার থেকে বেঁচে যেতাম। এখন আমি কি বলবো। হ্যাঁ আসেন আসেন, ভিতরে আসেন। বলছি কি, আমার না বিশাল জোরে বাথরুম লেগেছে, হ্যাঁ আমি একটু পরে আসছি। আচ্ছা। লজ্জার ব্যাপার, এখানে থাকা যাবে না, কেটে উঠি। ভাগ্নে, মামা। আমি কোনো অন্যায় করিনি ভাগ্নে, তবু তুই আমার ছেড়ে চলে আসিস ভাগ্নে। হ্যাঁ জেঠু বলো। বলছি কি, বসেন আপনারা এখানে। বসার জন্য আসিনি ভাগ্নে, আমরা এখানে মাপ চাইতে আইছি। না না, মাপ চাওয়ার কোনো দরকার নেই মামা। দেখো ভাগ্নে, সত্যি করে বলছি, এই যে ঘটনা ঘটেছে না, আমি এ বিষয়ে 4 আনা কিচ্ছু জানি না। যা করেছে সব আমার বউ করেছে। আমার বউর সাথে ভীষণ ঝগড়া হয়েছে, এখন আমাদের ছাড়াছাড়ি অবস্থায় চলছে। মানে এই বয়সে আবার ছাড়াছাড়ি? না না মামা, আমি কিছু মনে করিনি, যা হয়েছে হয়ে গেছে। আপনারা ভালোভাবে থাকেন সেটাই আমি চাই, এর জন্যই তো বাড়ি ছেড়ে চলে আসি। হ্যাঁ, আমি তোমাদের কাছে টাকা পয়সাও কিছু ফেরত চাইবো না, আর যেরকম চলছে সেরকম চলুক। আর যদি তোমার কোনো সাহায্য লাগে বলো, আমি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করব। বলছি ভাগ্নে, তুই যে সাহায্য করেছিস সে ঋণ আমি কোনোদিন শোধাতে পারবো না। এরকম কথা বলো না মামা, আমার যখন শরীর খারাপ, রাস্তায় রাস্তায় ধাক্কা খাই, তখন তুমি আমায় আশ্রয় দিয়েছো। আমি সুস্থ হওয়া পর্যন্ত তুমি আমায় আগলে রেখেছো। তোমার জন্য যেটুক করেছি ওটুক তো কম। শোনো ভাগ্নে, ব্যাপারটা এখনো সেই জায়গা নেই। নারায়ণের সাথে নারায়ণের বউর ভীষণ ঝগড়া হয়েছে, ওর বউ চলে গেছে। আর বলিছে কি, ওই বাড়ি নাকি বিক্রি করে বিষয় সম্পত্তি সব নিয়ে নেবে। বাড়ি বেচে কিনে বিষয় সম্পত্তি নিয়ে নেবে মানে? জমি কার নামে? ভালোবেসে বউর নামে সবকিছু করেছি, বাড়ি ঘর দুয়ার সব ওর নামে। আজকেও আমায় এইভাবে রাস্তার উপর ফেলে দিয়ে চলে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। মানে ওই বিষয় সম্পত্তি সব তোমার বউর নামে? হ্যাঁ গো ভাগ্নেরা, হ্যাঁ। এর জন্যই বলি মেয়ে ছেলের নামে কিছু না করাই ভালো। আবার তোমরা আমার ঝোর জবস্তি করে বিয়ে দিতে চাচ্ছ। আরে শালা, বিয়ে করবি তাতে অসুবিধা কি? তোর নামে তো কিচ্ছু নেই, আর তোর বউর নামে কি থাকবে? বলছি মামা, এখন আমার বউ আমার একটা অফার দিয়েছে, বলিছে 3 দিনের ভিতরে যদি 10 লাখ টাকা নিয়ে আসো, বিষয় সম্পত্তি সব তোমার নামে লিখে নাও, নাহলে আমি এসব বিক্রি করে সব তোমার ভিটে বাড়ি বিক্রি করে চলে যাব। দেখো বাবা, এখন আমার কিচ্ছু করার নেই, আমি ভাবিছি বৃদ্ধাশ্রমে চলে যাব। তাই ভাবলাম যাওয়ার আগে তোমার কাছে একটু ক্ষমা চেয়ে যাই, তার জন্য আইসি ভাগ্নে। দেখো মামা, আমার কাছে এখন অত টাকাও নেই যে আমি তোমার ওই বাড়ি ফিরিয়ে দেবো। যদি আমার কাছে টাকা থাকতো না, অবশ্যই তোমার বাড়ি আমি তোমায় ফিরিয়ে দিতাম। মাথায় আমার একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি ফুটোদা? বলছি আমাদের ফ্যামিলিতে লোকজন অনেক, আর তোমাদের বাড়ি যে অবস্থা, ওই জায়গাটা যদি আমরা কিনে আর ঘরটা একটু যদি মেরামত করে থাকার ব্যবস্থা করে নিই, তাহলে কেমন হয়? কি বলছো বন্ধু, ওই বাড়িটা কিনবে? মামার ভিটে বাড়ি সম্পত্তি আমাদের হাতে থাকবে। এখন দেখো তোমার মামা কি বলে। বলছি মামা, আমরা যদি ওই বাড়িটা কিনে সবাই মিলে ওই বাড়িতে একসাথে বসবাস করি তাহলে কেমন হয়? সেটা তো খুব ভালো কথা, কিন্তু ভাগ্নে আমার কাছে তো ফুটো করিও নেই। টাকা নিয়ে টেনশন নেই, টাকার ব্যবস্থা ঠিক হয়েই যাবে। আমাদের কাছে যা আছে হালকা কিছু কম পড়বে হয়তো। বলছি কি, তোমার বউ কি সব বিষয় সম্পত্তি লিখে দেবে? হ্যাঁ, টাকা দিলে তো দিতেই হবে। তাহলে এই বিষয় সম্পত্তি ফুটোদার নামে লেখার ব্যবস্থা করো, টাকা আমরা দিয়ে দেবো। টাকা দিতে পারে একটা শর্ত আছে, ওই বাড়িতে সবাই মিলে থাকতে হবে। বলছি কি ভাগ্নে, হ্যাঁ আমিও থাকবো। হ্যাঁ হ্যাঁ, সবাই। বলছি কি, আমি কিন্তু মাসে তাহলে কিন্তু খাওয়া খরচা দেবো। তাহলে আর ও বাড়ি থাকতে পারবা না, ওখান থেকে বিদায় নিয়ে নিতে হবে। কেন? বাড়ি সবার বাড়ি। হ্যাঁ, হতে পারে আমার নামে বা ঢ্যাবনার নামে, যে কোনো একটা মানুষের নামে আর কি জমি জায়গা লেখা হবে, কিন্তু বাড়ি হবে সবার বাড়ি। সবাই মদ মস্তি করে থাকা হবে। বাড়ির নাম রাখতে হবে অতিথি ভবন। ঠিক বলেছ, খুব ভালো নাম। তাহলে দেরি করে লাভ নেই, ওদিকে আবার অন্য জায়গায় যদি জমি বিক্রি করে দেয় তারপর আর এক জ্বালা।
বলছি কি, হ্যাঁ আপনার বউ কি আমার নামে লিখে দেবে? টাকা দিলি কেন দেবে না? তাহলে দেরি করে লাভ নেই, হ্যাঁ কালকে সকালে কথাবার্তা বলে ফাইনাল করে দিতে হবে। বলছি ভাগ্নে আমায় ক্ষমা করেছে তো? আরে বাবা, আপনার উপরে তো আমি কোনো সময় রাগ হয়নি মামা। আমি তো মামি এরকম একটা কাজ করেছে বলে আমার মনটা খারাপ, তার জন্য চলে আসি। আমি তো আবার 2-4-8 দিন পরে ফেরত চলে আসতাম। সত্যি ভাগ্নে তুমি চলে আসতে আবার? তাই না, তাই কি তোমাদের সাথে থেকে যে মজা তা কোথাও নেই। আর একটা গুড নিউজ, এই হাগুদার ছেলে পাদু ও একটু এক্সপেরিমেন্ট করতেছে। যদি সেটা কাজে খেটে যায় না, হাগুদা তার পুরনো বিষয় সম্পত্তি, এমনকি তার স্মৃতিশক্তি সব কিছু ফিরে পাবে। তাহলে তো খুব ভালো হয়। শোনো আমি যা বলছি, তোমরা যা করো তা করো, দুবেলা যেন হাগুর হাতের চা আমি খেতে পারি, মানে ভাগ্নের হাতের চা। আরে টেনশন করো না, যদি ওটা সাকসেসফুল হয়ে যায় না, আমরা এই গ্রামের ভিতরে একটা লাড়ি লাপ্পা চার দোকান দেবো। সত্যি কত সুন্দর নাম, লাড়িলাপ্পা। তাহলে আর কোনো কথা হবে না, আমি এখন গ্রামের প্রধানের সাথে কথাবার্তা বলে সবকিছু ফাইনাল করার ব্যবস্থা করছি। করো মামা করো, তাড়াতাড়ি করো। বলছি তাহলে নারায়ণরে আজকে আমার বাড়ি নিয়ে গেলাম, ওখানে গিয়ে আগেতে সব ফাইল সবকিছু রেডি করতে হবে। কালকে সকালবেলা তোমরা এসে টাকা পয়সা দিয়ে গ্রামের লোকের সামনে সিগনেচার করাই নিলেই হবে। বলছি বাবা, কার নামে বাড়িটা হবে? ফুটো শর্মা। বয়স কত দেবো? 55 দাও। আর খাবি ঢ্যাব না, তাহলে এক কাজ করো 25 দাও। হ্যাঁ তাহলে ঠিক আছে। তাহলে আমরা লেট করবো না, এখন বেরোয় যাচ্ছি। বলছি মামা, সকালে কিছু খাওয়া দাওয়া করেছো? খাওয়া লাগবে না রে ভাগ্নে, যে কথা শুনলাম না আমার মন প্রাণ সব ভরে গেছে। আমার এখন আমার আর বউর প্রতি সেরকম ভালোবাসা নেই, যেরকম ব্যবহার করিছে আর ভালোবাসা নেই। এখন তোমরা সাথে থাকলে আমি তাতেই খুশি। কেন মামা, একটা বিয়ে কিন্তু তোমার দিতেই হবে। আর বিয়ে ভাগ্নে? এই যে আমার বন্ধু ঢ্যাবনার বিয়ে। আরে মামা এসে ভুংচুং কথা বলছে, এখনো মেয়ে খুঁজে পেলাম না, আর বিয়ের কথা। আরে মেয়ে নিয়ে কোনো টেনশন নাই, আজকেই দেখে ফেলাবো মেয়ে। ঠিক আছে, ও বিয়ে একটা কেন, তিনজনের দরকার হয় 3টে করাই দেবো, কোনো সমস্যা নাই। আগে গিয়ে দেখি ওই ঝামেলাটা মিটানো যায় নাকি। আমরা গিয়ে ফাইল ঠাইল রেডি করছি, ঠিক আছে? তোমরা সকালবেলা চলে আসো। আচ্ছা মামা। এখন একটু হাত ছেড়ে বাঁচলাম। বলছি বন্ধু, অনেক ভালো হয়েছে বন্ধু, তুই আমার এখানে নিয়ে আসিস, তার জন্য নিয়ে আসি। খালি খালি না, আমার একটা স্বার্থ আছে। ভাগ্নের চা না খাতে পারলি আমার পেটের ভিতরে মোচড় মারি ওঠে, বুঝতে পারিস? বলছি বন্ধু, তাহলে আমার ভালোবেসে কাজটা করিস নি? ভালো তো তোরে বাসি, কিন্তু ভাগ্নের চা না হলে যে আমি থাকতে পারি না। তাহলে হাগুদা চলো মেয়ে দেখতে যাই ঢ্যাবনার জন্য। বলছি ভাই, তোমাদের কোনো আপত্তি নেই তো আমার সাথে অত লোকজন থাকলে পারে? হাগুদা তুমি ভুলে গেছো, বুঝতে পারিস? আমরা যে আগে ফ্যামিলিতে কত লোক ছিলাম তুমি ভুলে গেছো। আমার মাঝে মাঝে মনে হয় আগের কথা কেন মনে পড়ছে না আমার। ও সে মনে পড়ুক আর না পড়ুক, মোটামুটি আমরা সবাই একসাথে থাকবো। হ্যাঁ হ্যাঁ সেই কথা। হাগুদা, ও হাগুদা, কি হলো হারামজাদা, ডাকছিস কেন? বলছি এই পাদু ভাগ্নে ডাকতেছে, তোমার একটু রক্ত নেবে, টেস্টিং করবে, কি একটা এক্সপেরিমেন্ট করতেছে। হ্যাঁ আসি আসি, চলো। বলছি বন্ধু তুমি আসবা না? আমার রক্ত নিচ্ছে, তুমি আসবা না? শোনো হাগুদা, ওই ইঞ্জেকশন দেখলি না, আমার পরানো কাটিয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ আমি যাতে পারবো না, ঢ্যাবনারে পাঠাচ্ছি। ও ঘোড়া আমিও পারবো না, ওই ইঞ্জেকশন সুই দেখলি পারে আমার এই মাজার লুঙ্গি ঢিলে হয়ে যাবে না। বলো আমি বন্দুকের সামনে যাচ্ছি, কিন্তু আমি সুইয়ের সামনে যেতে পারবো না। ঠিক আছে আমি একাই যাচ্ছি। ভগবান আমার স্মৃতিশক্তি যেন ফিরে পাই। দেখেছিস ভগবানের কি খেলা, সব একটার পরে একটা সেটিং। আবার আমাদের গ্রামের মতন পরিস্থিতি হয়ে যাবে, সবাই একসাথে। বলতেছি এই সুখীর সংসারে আবার বিয়ে করে আমি ঝামেলা বাধায় নেবো না তো? ওরে শালার বিটা, তোর সেই সময় কি বুঝাচ্ছি, আমরা তো আছি। আর ক্যাবলা মেয়েদেরকে বিয়ে করবো, তোর উপরে কোনো সময় চিচামেচি করবে না, দেখো কিন্তু। আরে পাগলা খাপা, বাড়ি 10-15 জনের রান্না করতে গেলি পারে বিটা মানুষের হালত টাইট হয়ে যাবে। উপরে তো যা গরম পড়িছে, তো লুঙ্গিতেও কাজ হচ্ছে না। আমি ভাবতেছি কি একটা নাইট প্যান্ট কিনবো। আরে ওই নাইট প্যান্ট না কিনে লুঙ্গি কেন, বিরাট কাজে দেবে, বুঝতে পারিস? গরম শীত বর্ষা শীত হেমন্ত, মানে সবসময় কাজে লাগবে। সে দেখা যাবে না, চল দেখি। এখন একটু বাইরে দিয়ে হাগু করে আসি। হ্যাঁ আমি সেই কথা বলবো ভাবিছি, যে হাগুদার যতক্ষণ টেস্টিং চলে ততক্ষণ আমরা হাগু করে আসি, তারপরে মেয়ে দেখতে গেলে হবে না। ও বাবা, একটু যে বললি বিয়ে করবি না, এখন তো দেখি ভারী চুলকুনি উঠিছে। আরে তোমাদের জন্য, আমি তো করতে চাই না। এখন তোমরা এত করে বলতেছো রান্না করার লোক লাগবে, তার জন্য তোমার এই বিয়েটা দিতাম। এখন তোমার কিডনির উপরে প্রেশার দেওয়া যাবে না বলে তোমার দিচ্ছি না। চল 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 তাড়াতাড়ি চল। বলছি কি বাবা একটু আস্তে খাও, কিরকম আওয়াজ হচ্ছে? পয়সা দিয়ে খাচ্ছি, আওয়াজ হবে না তো কি? না শ্বশুর মশাই কোনো সমস্যা নেই, তুমি খাও, কবজি ডুবিয়ে খাও। বলছি কি জিজু তুমি কিছু খাচ্ছ না কেন? আমি কি খাবো, আমি তো চৈতালির দিক তাকিয়ে তাকিয়ে আমার পেট ভরে যাচ্ছে। এত সুন্দর, ওগো সুন্দর, তুমি এত সুন্দর কেন গো? সত্যি দাদা বাবু খুব রোমান্টিক। বলছি খাইয়ে দেবো তোমায়? দেবা খাইয়ে দাও তাহলে। বলছি বাবা সবকিছুই তো ঠিক আছে, এর সাথে একটু বাংলা হলি যা হতো না, দেখো না ওইটা আর কি বলে দেখো না, একটা বাংলার ব্যবস্থা করতে পারি কি? বাবা কি বলছো তুমি? এই থুড়ি ভুল হয়ে গেছে, লাগবে না কিচ্ছু লাগবে না মা, তুই রাগ করিস না। এর জন্য তোমায় কোথাও নিয়ে যেতে ইচ্ছা করে না। ছাড়ো ছাড়ো, বাবার অভ্যাস তো, তার জন্য একটু বলিছে। ও নিয়ে তুমি মন খারাপ করো না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, আবার একটা টিভি কিনতে যেতে হবে যে। এরকম জামাই বাবা কোথাও? দেখো তুমি যা বলছো তাই শুনছে, আমি যা বলছি তাই শুনছে। হ্যাঁ আর তুমি এখানে বসে এসে উল্টোপাল্টা কথা বলছো। বলছি কি বান্ধবী, সত্যি কপাল করে একটা বর পেয়েছিস, লাখে একটা মানে কোটিতে একটা। তুই তো চাচ্ছিলি এই বাড়ির সাথে যাতে আমার ডিভোর্স হয়ে যায়, উকিলের কাছে নিয়ে গেছিলি যে।
ছি ছি ছি, এসব কথা বলিস না, জিজু শুনলে আমায় খারাপ বলবে। বলছি ও শালি রানী, তাড়াতাড়ি খাও, ওইভাবে বসে থাকলে হবে? আমারটা এখনো দিল না যে, বেশ ফ্রাইড রাইস চেয়েছি। আরে দেবে তো, একটু বানাবে তো, ওদের তো হাত খালি থাকার দরকার নাকি? বলছি শ্বশুরমশাই, আপনি টেনশন নেবেন না, এখন খান, বাড়ি যাওয়ার পথে রমেনের দোকান থেকে বড় দেখে দুটো বাংলা নিয়ে নেবো। বলছি বাবা, তোমার আমার একটা শটান হয়ে প্রণাম করতে ইচ্ছা করতেছে। কেবল তুমি আমার ছোট, কেবল তুমি আমার জামাই হও, তবুও মন মানছে না। মনে হচ্ছে কি শটান একটা, মোটামুটি তোমার একটা নমস্কার করি। হ্যাঁ, আমার মনের কথা যে তুমি কি করে বোঝো, আমি আর কি করে বলবো। মেয়েটা তোমার দিয়ে যে আমি কি ধন্যবাদ হয়েছি, তা আমি ভগবানটাও ধন্যবাদ দিতে পারতেছি না। হয়েছে হয়েছে, সারা জীবন আপনার এইটুকু ভালোবাসাই চাই, আর কিচ্ছু চাই না। ভালোবাসা কি যে বলো, তোমার জন্য আমি চিরাং ভরে ভালোবাসা উঠে রাখিছি। পৃথিবীর কেউ যদি ভালো না বাসে না, আমার কাছে আসবা, আমি তোমার সবসময় ভালোবাসবো। তাড়াতাড়ি খেয়ে নিন, হ্যাঁ আবার লেট হয়ে যাবে। বলছি বাবা, ওই টিভি কিনবা, ওতে আবার ওই কার্টুন আসবে তো? সব আসবে বাবা, সব আসবে। বলছি কি, জিজুরি বলিস না আমার একটা ড্রেস কিনে দিতে। সে কথা বলতে তো জিজুই নিজে বলেছে দুপুরবেলা যে তোমার বান্ধবীদের আজকে একটা ড্রেস কিনে দিতে হবে। সত্যি বান্ধবী, তুই এরকম বর কোথায় পাইছিস? দেখ তো এনার কোনো ভাইটাই আছে নাকি? আমার যে বর আছে না, তার ডিভোর্স দিয়ে মোটামুটি আমি আবার একটা বিয়ে করব। বাবা, এরকম বর কি হাজার হাজার পাওয়া যায় নাকি? আমি কত কষ্ট করে কতবার ওই ভোলেনাথের পুজো করে পাইছি। বলছি আমার খাবারটা যে এখনো এলো না। আরে বানাবে, তারপর তো আসবে না। কি হয়তো ব্যস্ত হচ্ছিস কেন? আরামসে খা, এমন করতেছিস মনে তোর হাগা লেগে গেছে, খাইয়ে আমি বাগান চিরা দৌড় দিবি। ছি ছি ছি, ওইসব কথা বলিস না, দিদি শুনলে কি ভাববে? তোর জন্য আমার সুপটা ঠান্ডা হয়ে গেল। ও কি স্বাদ রে বাবা, কি শান্তি। বলছি চৈতালি, আর কিছু অর্ডার দেবো? আর এক প্লেট ললিপপ দাও। দাঁড়াও বলছি। বলছি আমার জন্য দিও। হ্যাঁ হ্যাঁ। বলছি জামাই, তোমার মাসে কত টাকা পেমেন্ট ঢোকে বলো তো? আমি দেখেছি অনেকে যারা মাসে 1 লাখ টাকা ইনকাম করে না, তারাও এত খরচা করে না। তুমি যে এরকম মচমচায় খরচা করতেছো, তোমার মাসে ইনকাম কত? ইনকামের কথা থাক, আপনি খাওয়া দাওয়া করুন। হ্যাঁ তাই তো, সকালে বিকেলে বাংলা পাচ্ছি, বিকেল হলি মাংস। আর আমার দরকার কি, আম খাচ্ছি, খাই আবার গাছ খুঁজতেই যাই। বলছি বাবা, তুমি একটু খাও, তো তুমি রোগা হয়ে যাবা। সারাদিন তোমার অফিসের খাটনি, আর রাত্রিবেলা যদি একটু ভালো করে খাতি না পারো। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আপনি পেট ভরে খান। আমার নিয়ে টেনশন করো না বাবা, আমার সারাক্ষণ মুখ চলে বলে শরীরে একটু মাছ মাংস আছে। তুমি খাও বাবা, তুমি খাও। বলছি জানো, আর কিছু খাবা? আর আইসক্রিম খাবো, এখনই আনছি, দাঁড়াও। ওরে বাবা, ব্যথা লাগছে। কিচ্ছু হবে না, এই হয়ে গেছে। বলছি হাগুদা, তুমি যখন হাগু করো তখন কি তুমি পাদ দাও? বলছি আমার হাগুদা বলছিস আর আমার ছেলের পাদুদা বলছিস, মানে ব্যাপার কি? ব্যাপার হচ্ছে কি, তোমার একটু মনটা একটু ভটকানোর জন্য আমি এরকম কথা বলিছি। এই যে হয়ে গেছে। তুই তো ভারী ফাজলামো শিখেছিস। হ্যাঁ, আমার এমন কথা বলেছিস আমি টেরই পাইনি। বলছি কি বাবা, তোমার এখন একটা ইঞ্জেকশন দিচ্ছি, হ্যাঁ বিকেলবেলা কিরকম রেজাল্ট হয় আমার একটু বলো। বলছি বাবা, বিকেলের ভিতরে আমার স্মৃতিশক্তি ফেরত চলে আসবে? না না, একটু সময় লাগবে, 4-5 দিন তো সময় লাগবেই। আস্তে আস্তে করে কিছু মনে পড়ে নাকি আমি একটু জানিও। আচ্ছা, আমি এখন আসি তাহলে। হ্যাঁ, আমি এখন একটু ঘোরাঘুরি করতে পারবো তো? অবশ্যই পারবা, এসব আয়ুর্বেদিক জিনিসেতে কোনো তোমার সাইড ইফেক্ট হবে না। ঠিক আছে, আমি এখন একটু মেয়ে দেখতে যাচ্ছি। তোর ওই ঝ্যাবনা কাকা আছে না, ওর বিয়ে দিতে হবে। দাও তো বাবা, বাড়ি একজন মেয়ে ছেলে না থাকলে হয় না। সারাদিন এই আলু সেদ্ধ খেয়ে খেয়ে পুরো পেটে পুরো গ্যাস অ্যাসিডিটি অম্বল হয়ে যাচ্ছে। তার জন্য তো আমার এই কাজটা করা। তুমি তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এই তো, যদি ভালো মেয়ে পাই না, 2 দিনের ভিতরে বিয়ে করাই দেবো। বলছি আর কি শুনলাম, ওই তুমি যে বাড়ি ছিলে ওই বাড়িটা নাকি বিক্রি হচ্ছে? হ্যাঁ, ওই তো 10 লাখ টাকা দিলে দিয়ে দেবে তাই বলিছে। কাকারা কি বললো? কাকার আর কি বলবে, তুই যা বলবি পাদু তাই। মানে কাকা, আমি যা বলবো মানে তাই? ওখানে থাকতে তোর অসুবিধা হবে না তো কোনো? না না, ওটা তো বেশি দূর না, এখান থেকে 2-3 কিলোমিটার, ওই বাসে আপ ডাউন করবো। হ্যাঁ হ্যাঁ, আর ওখানে এক্সপেরিমেন্ট করার জন্য তোর একটা রুমও তৈরি করে দেবো। হ্যাঁ কাকা, এই কথাটা খুব ভালো বলেছো। আমার মনে অনেক দিন থেকে ইচ্ছা ছিল, যখন পয়সা ইনকাম করবো আগে একটা রুম তৈরি করবো এক্সপেরিমেন্ট করার জন্য। আরে চাপ নিস না, আমাদের কাছে যে টাকা আছে ওই চুলকানি তেল বিক্রি করে যাই গুছাইছি, ও সব কিছু হয়ে যাবে। জমি জায়গা কিনে ঘর ফর রিপেয়ার করা সব হয়ে যাবে। বলছি কাকা, কদিনের ভিতরে শিফট হবো আমরা? দেখি, যদি সব ঠিকঠাক থাকে 2-4 দিনের ভিতরে হয়ে যাবে। ঠিক আছে কাকা, তুমি তাই করো। বলছি তোর কোনো অসুবিধা নেই তো? না না, আমার আবার কিসের অসুবিধা? মানে পরে যদি বিয়ে থা করো তখন থাকতে অসুবিধা নেই তো? লাল বেটা দিতে কি কথা বলছিস? ঠিকই বলছে, ফাজিল কোথাকার, দাঁড়া তোরে দেখাচ্ছি। হ্যাঁ দাদা, তাড়াতাড়ি চলো, মেয়ে দেখতে যাবো, চলো চলো তাহলে চলো। বলছি কাকা, বাবার ইঞ্জেকশন দিছি, যদি মাথা টাথা ঘোরায় একটু ধরে বসো। আর মেইন কথা, পুরোনো কথা যদি কিছু মনে পড়ে আমার একটু জানাইও, যে কতদিনের আগের কথা মনে পড়ছে। আর সন্ধ্যার সময় আবার কোন রকম ডোজ দিতে হবে সেই হিসেবে কাজ করতে হবে, ঠিক আছে? ও নিয়ে টেনশন নিস না, পুরো পাই টু পাই হিসাব দিয়ে দেবো তোরে। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে আসো। তোর কাকিমা খুঁজতে যাচ্ছি, টেনশন নিস না। বলছি কাকা, তুমি এটা করে নিলে ভালো হতো না? না রে ভাইপো না, ওই ধ্যাবনার দিয়ে আগে টেস্টিং চালাই। ঠিক আছে, হ্যাঁ একজন তো করো, আর আলু সেদ্ধ খেতে খেতে ভাল লাগে না। ঠিক আছে, তোর জন্যই তত চিন্তা, তোর মাথায় একটু বুদ্ধি শুদ্ধি আসবে, ভালো মন্দ রান্না খাবি, তার জন্যই তত তোড়ঝোড় করে বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। ঠিক আছে, আসো হাগুদা, তাড়াতাড়ি আসো। আইসি।
এই না দিদি, ধরো তোমার তেল। বলছি তোরা তো লাগাচ্ছিস, তোদের মাথায় চুল এখনো যে আসেনি? না না, আসছে তো, হাত দিলে শিরশির করে বাচ্চে, মশারি কি লাগছে? সব কথা ছাড়, বলছি হাগু কেমন আছে? আছে আছে, ভালো আছে। ব্রেন স্মৃতিশক্তি সব হারায় গেছে, কাউকে চিনতে পারছে না। তাহলে তো ভালোই হলো, এই ঘর ফরার দখল করতে আসবে না। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হয় আসবে না। বলছি কবেলা করে লাগাবো তেল? সকালে, দুপুরে, রাত্রি, 3 বেলা লাগাবা? বলছি অত লাগালে আমাদের মাথায় তো হবে না রে, তোমরা যে কদিন লাগাইছো তার কি হবে? বলছি তেল লাগানোর সাথে সাথে একটা ফ্যাসিলিটিও আছে, আর একটা ক্যালসিয়ামও আছে। মানে? ওই যে পাদুর বাচ্চা পাদু, 1.5 ফুটে মালটা, ওই মাল কি জিনিস আবিষ্কার করেছে তো জানো? কি জিনিস আবিষ্কার করেছে? কি একটা মুচাকল। ওই মুচাকলে যার আধার কার্ডের নাম্বার দিয়ে টিপ দেবে, সে কোথায় আছে জানা যাবে। হ্যাঁ, এখন দিন হয় নাকি? ওরে বাবা, তুমি কি বলছো? তুমি জানো ও তোমার ছেলে তো না, মনে হয় কি বিষধর কেউটো। এই কোন দিন হতে পারে? আরে হ্যাঁ, ওর নাম রাখিছে মুচাকল। হ্যাঁ দিদি, সত্যি। হ্যাঁ হ্যাঁ, প্রথম শুনলাম আমি। আর কি জিনিস আবিষ্কার করেছি জানো? এই তেলের ভিতরে কি সফটওয়্যার না কি ভরে দিয়েছে তা কে জানে। বলতেছে কি, ওদের পিছনে যদি খোঁচাখুচি করতে যাও না, ওখান এমন একটা সুইচ টিপ দেবে না, এই চুলির সাথে সাথে ভুরু উঠে যাবে, দাঁতও গুঁড়ো হয়ে যাবে, পুরো ভোবড়া হয়ে যাবা। কি কথা বলছিস? তাহলে আমি আর লাগাবো না। যদি আমার ভুরু উঠে যায়, দাঁত ভোবড়া হয়ে যায়, তাহলে খাবো কি করে? আরে বাবা, তার চেয়ে ভালো ওদের পিছনে খোঁচাখুচি না করলে কোনো সমস্যা নেই না। হ্যাঁ, আমরা তো ছেড়ে দিচ্ছি শয়তানি বজ্জাতি, অন্য মানুষের পিছনে খোঁচাখুচি করবো, কিন্তু ওই পাদুর পিছনে খোঁচাখুচি করতে যাবো না, বা ওই ফুটো ঢাবনা ওদের পিছনে খোঁচাখুচি করতে যাবো না। এই এরকম কি তৈরি করলো? তেলের ভিতরে সফটওয়্যার ভরে দিয়েছে। শালা, এতদিন জানতাম মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ফ্যাবলেটের ভিতরে সফটওয়্যার হয়, এই তেলের ভিতরে সফটওয়্যার হয় প্রথমবার শুনলাম। ওটা কাজ ছেলে দেখতে হবে না। ভাগ্য ভালো আমার ওই তেল লাগাতে হচ্ছে না, নয়তো আমারও মনের ভিতরে সবসময় ভয় থাকতো যে কোনো রকম ফাজলিমিতি করলে ভুরু মুরু সব উঠিয়ে যাবে। বলছি দিদি, তুমি এরকম হাসিয়ে না। ও যে মাল, বুঝিস, ওই এমন কিছু তৈরি করতে পারে, ওই মুচাকল দিয়ে যদি মানুষ খুঁজতে পারে, ওই মুচাকল দিয়ে তোমার মাথায় তেলও ফেলাতে পারবে, বুঝতে পারিস? কি বলছিস? এইসব কথা বলে ভয় দিস না। ভয় না? হ্যাঁ, ছোটবেলা তুমি ওদের মারি ফেলাতে চাইছিলে না, সেই সময় ভালো কাজ করতে মারি ফেলালি। ও যেটা জিনিস হয়েছে না, বলে বোঝানো যাবে না। ও শালা কি না কি তৈরি করে ফেলায়, কেউ ভাবতেও পারবে না। কি না কি তৈরি করে ফেলায় মানে? এখন ওর বাবার পিছনে পুদ্দারি করতেছে। ওর বাবার কোনো ডাক্তার স্মৃতিশক্তি ফেরত করতে পারেনি। এখন তোমার ছেলে পাদু, ও কি টেস্টিং ফেস্টিং করতেছে নাকি ওর বাবার স্মৃতিশক্তি ফেরত করে আনিয়ে দেবে। এই সর্বনাশ, স্মৃতিশক্তি ফিরে গেলি, হ্যাঁ আবার যদি আমাদের এই বাড়ি ঘর নিয়ে টানাচুলা করে, অত ভাই পালি হবে না। যেরকম চলছে সেরকম চলুক, যতদিন না আসে ততদিন আমরা ভাগ বাটোয়ারা করে খাইতে। আবার কি ঠিক বলেছিস, রিক্স নিয়ে তেল লাগাতেই হবে। তোদের মাথায় চুল উঠে যাবে আর আমি ভোবড়া হয়ে থাকবো, তা তো না। এতদিন তো ভারী শান্তিতে ছিলাম, তুই যে কি খবর দিলি। হ্যাঁ, এখন তো আমার হাঁটু কাঁপুটে গেছে। কেন? ওদের গোষ্ঠীর যত লোক আছে, হাগু, পাদু, ফুটো, ঝ্যাবনা, ম্যামনা, সবাই তো আমার উপরে বেশি রাগি আছে। যত নষ্টের গুড়া তো আমি। হ্যাঁ, আমার উপর যদি কোনো রকম টেস্টিং চালু করে, আমার ব্রেন যদি স্মৃতিশক্তি হারাই যায়, তখন আমি কোথায় যাব? কিচ্ছু হবে না। হ্যাঁ, কি বলিস? ওদের পিছনে খোঁচাখুচি না করলে ওরা আমাদের কিচ্ছু করবে না। আর যদি খোঁচাখুচি করিস, ওখান থেকে সফটওয়্যারে আপডেট করে দেবে, আর এখানে সবকিছু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। হ্যাঁ মরিছে। হ্যাঁ বাবা, ওদের পিছনে কারি করা যাবে না। নাও নাও, তাড়াতাড়ি লাগাই নাও। আমরা অনেকদিন লাগাইছি তো, এখন তুমি 3 বেলা লাগাও। যাই হবে, রিক্স একটা নিতেই হবে। কি বলিস? তাই না? তাই কি? আর আমাদের বলিছে তো 1 মাসের ভিতর যদি চুল না ওঠে আবার যাই দেখা করতে বলিছে। বলছি তোরা তো এন্ট্রি মারি আইছিস, আমার তো আর এন্ট্রি মারা নাই না। আমি তো জাতি পারবো না। না আরে টেনশন নিয়ে না, একই তেল লাগাই যখন তোমার চুল উঠিছে, আমাদের চুল উঠিছে, তাহলে একই জিনিস করে তোমারও চুল আসবে। টেনশন করো না, তাই যেন হয়। শালা, আমার ছেলের মাথায় এত বুদ্ধি, তার যদি অর্ধেক আমার মাথায় থাকতো, তাহলে তো মোটামুটি অনেক কিছু করে ফেলাতাম। এই বছর খানিক ঘুরে গেল, এতদিন কুমতলব ঝগড়াঝাটি পরামর্শ করে হাগুর কাছ থেকে 2 টাকা ছাড়াতে পারলাম না। বিকেলে সাধু বাবার কাছে যেতে হবে, বড় দেখে একটা তাবিজ বানাতে হবে, যে আমার উপরে যেন কোনো দৃষ্টি ফিষ্টি বা সফটওয়্যার মফটওয়্যার অ্যাটাক না করতে পারে। যাই দেখি, একটু চা খাই গিয়ে মাথায় টেনশন উঠে গেছে। টাকা দেখছো কি? লাগাও না তো টাকে তেল। যাই দেখি একটু স্নান করে এসে তারপর লাগাবানি। ঠিক আছে, আমরা একটু রেস্ট করি। তা বলছি, জামাই ষষ্ঠী কেমন খালি? খাইছি ভালোই। যাক, তোরা তো তাও জামাই ষষ্ঠী খাতে পারিস, আমাদের কপালে তো আর জামাই ষষ্ঠী নাই। জামাই ষষ্ঠী খাই যে আনন্দ ছিলাম, আসার সময় যে কথা বললো বটন টিভি দিলি সব নাকি ভোবড়া হয়ে যাবে, তাই নিয়ে এখন টেনশনে আছি। আরে যা হবে হবে, এত ভেবে লাভ আছে? ঠিক বলিস। কি হয়েছে? আবার এই বাড়ি আইসো কিসের জন্য? বলছে কি, হ্যাঁ এই বাড়িটা ছেড়ে দিতে হবে। মজার মূল্যক নাকি? আরে বৌদি, এমনি না, টাকার বিনিময়ে। সে কথা তো আগেই বলেছি, 10 লাখ টাকা নিয়ে কালকের দিন অবধি তোদের কাছে সময় আছে, নালে আমি ওই ফড়ে ধরে বিক্রি করে দেবো, দালাল ধরে। বলছি কি, তুমি কি আমার সাথে সংসার করতে চাও না? তোর কাছে কি আছে? কিচ্ছু নাই আমার এখনো, বুঝছিস? চুলটা যদি কলপ করে কালো করি না, এখনো ছেলেপেলের অভাব নাই, মনে রাখিস। ওই কথা বলে বলেই তো আমার সারা জীবন ভয় দিয়ে গেলে। ভয় না দেখে নিস, বুঝেছিস? ওই প্রাইমারি স্কুলের মাস্টার তার বউরি ডিভোর্স দিয়ে দিয়েছে, বুঝতে পারছিস? ও সিঙ্গেল আছে এখন, যাই ওর সাথে বিয়ে করবো। এরকম কাজ তুমি করতে পারবা? বুড়ো বয়সে তুমি এখন আবার বিয়ে করবা? শোনে ঢ্যাবনা, আমি কি করি কি না করি তোর তো জ্ঞান দিতে হবে না। তোরা যদি জমি চাস, কালকের ভিতরে টাকা নিয়ে আসিস। ও নিয়ে টেনশন করার দরকার নেই, বুঝতে পারিস? জমি কালকে আমরা নেব। গ্রামের লোকজন ডাকো, কালকে সই স্বাক্ষর করা হয়ে যাবে। এমন কথা বলছিস? টাকা মনে হয় গুছানো হয়ে গেছে। টাকা নিয়ে চিন্তা করো না, টাকা রেডি হয়ে গেছে। কি? টাকা রেডি হয়ে গেছে? সারা জীবন কাজ করে 1 লাখ টাকা গুছাতে পারলি না, আর তুই একদিনের ভিতরে 10 লাখ টাকা গুছাই ফেললি। ও আমরা অনেক জায়গাতে হাত টুট পেতে
যে করে হোক পয়সা গুছাইছি, তুমি কালকে সই স্বাক্ষর করে দিও, ঠিক আছে? হ্যাঁ করে দেবানি, গ্রামের লোকজন ডেকে রাখিস, কোনো সমস্যা নেই। আসুন, তোর ওই ডিভোর্স পেপারে সই করতে হবে, কিন্তু মনে রাখিস। ঠিক আছে, তুমি যখন আমার সাথে সংসার করতে চাও না, তোমার আর জোর করে বেঁধে রেখে কি করবো? হয়েছে, অত ইমোশনাল কথা বলিস না, ঠিক আছে? সবকিছু কাগজপত্র রেডি করে নিয়ে আসিস, গ্রামের লোকজন ডেকে। আচ্ছা। আসুন, এই বাড়ি কোনো জায়গা নেই, এখান থেকে বিদায় নে। ওইখানে থাকবে না, আমার বাড়ি থাকবে। বন্ধু বন্ধু তালে রাতি, বন্ধু যেদিন দেবে পাচাই রাতি, সেদিন বসবে কেমন লাগে। সেটা আমরা বুঝে নেবো। যা পারিস করে বেড়া, তাতে আমার দেখার দরকার নেই। ঠিক আছে, আসি। ও এত ইমোশনাল ভাবে বলার দরকার নেই, তুই বিদায় হতো। চল বন্ধু, চলো। বলছি মালগুলো দুদিনের ভিতরে 10 লাখ টাকা কোথা থেকে কুচায় ফেলালো? হ্যাঁ, আমার কি দামটা কম বলা হয়ে গেল নাকি? এক কাজ করতে হবে, কালকে সবাই যখন ডাকবে না, তখন পেঁয়াজ মারতে হবে। তখন বলতে হবে 10-এ দেবো না, মোটামুটি 12-13 বালবো। 1 লাখ যদি বেশি পাওয়া যায় আসে কন্তে, সেই টাকা দিয়ে মোটামুটি অনেক কিছু কেনা যাবে। আর আমাদের বাপের বাড়ির ভিটে ওখানে একটু রিপেয়ারও করা যাবে। 10 বলা কম হয়ে গেছে রে, ভুল হয়ে গেছে, 15 বলার দরকার ছিল। কালকে দাম বাড়াই দেবো, কালকে 13-14 বলিয়ে দেবো, নয়তো 15 বলবো। তারপরে সবাই রিকোয়েস্ট করার পরে 10-12 বিক্রি করে দেবো। শালা এত কম দামে দিয়া ভুল হয়ে গেছে। আসলে কোনোদিন আমি ভাবতে পারিনি এই বুড়ো এত টাকা গোছাতে পারবে। এই বুড়োর কি আগে বিষয় সম্পত্তি ছিল, না কোথাতে হাত পাতিছে কে জানে। অত ঘোরা দেখার দরকার নেই, হ্যাঁ আমার টাকা পেলেই হলো। ঝপ করে আমি মাস্টারের সাথে বিয়ে করে সুখী জীবন কাটাবো। হ্যাঁ, খালি এদিকে ঘুরতে যাবো, ওদিক ঘুরতে যাবো, বাবারে বাবা মস্তি মস্তি। আর এই বুড়োর কাছে যে টাকা পাবো সব টাকা ফিক্স করে দেবো। আর যাবো না বেগুন তুলিতে। তো এই কমেন্ট আমার খুবই ভালো লেগেছে। সত্যিকারে যারা ফসল ফলায় তারা কিছুই পায় না। থ্যাংক ইউ অরূপ ধারা ভাইকে, অনেক অনেক ধন্যবাদ ভালো একটা কমেন্ট করার জন্য। আর আজকের প্রশ্ন থাকছে, কালকে আমরা ঢ্যাবনার জন্য মেয়ে দেখতে যাব, মেয়েটার নাম কি হবে? তোমরা একটু ফানি নাম বলো তো, দেখি কার নামটা ভালো হয়। ঢ্যাবনার একটা বিয়ে দিতেই হবে, রোজ দিন আলু সেদ্ধ খাইয়ে আর থাকা যাচ্ছে না। আর যারা যারা এখনো হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করোনি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ক্লিক করে জয়েন করে নাও।